আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। হ্যাঁ, যে চ্যাপ্টারটা কম্পারেটিভলি বলা যায় ইজি এবং ইন্টারেস্টিং। সুন্দর মনে করতে স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা আসছে? জি স্যার। Yes. দেখা যাচ্ছে না স্ক্রিন? হ্যালো। জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো এটা হচ্ছে ট্রানজিয়েন্ট হিট কন্ডাকশন। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যেটা দেখে আসছি সেটা হচ্ছে স্টেডি স্টেট। স্টেডি স্টেট কি সেটা আমরা জানি, ট্রানজিয়েন্ট কি সেটা আমরা জানি, কারণ আমরা ফ্লুইড মেকানিক্স করে আসছি। তো ট্রানজিয়েন্ট যেটা হচ্ছে সময়ের সাথে যেটা ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট যেটা, আর স্টেডি স্টেট যেটা ছিল টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে সময়ের সাথে কোনো জিনিসের কোনো পরিবর্তন ছিল না। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট এবং ট্রানজিয়েন্ট প্রবলেম যেটা। সো আমরা এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমার প্র্যাকটিক্যাল আশেপাশে তুমি যদি চিন্তা করো তাহলে তুমি তোমার কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হবে। মনে করো তুমি একটা খাবার গরম করছো মাইক্রোওয়েভে, খাবারটা গরম করতে গিয়ে তুমি কতক্ষণ গরম করবে? আমরা অনেক সময় বলি যে ঠিক আছে মাইক্রোওভেনে 1 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ড হোয়াট এভার একটা টাইম আমি ফ্রেম ধরে দিই। রান্না করার সময় এখন কোনো একটা জিনিস প্রসেস করার সময় তুমি পার্টিকুলার এতক্ষণ ধরে তুমি এটাকে হিট দিচ্ছ। তুমি কিভাবে এনশিওর হচ্ছে যে এতক্ষণ হিট দিলে এটা তোমার তোমার যেটা হচ্ছে জিনিসটা হিট ট্রান্সফারটা হয়ে তোমার যে টার্গেট যেটা সেটা তুমি রিচ করতে পারো। এই জায়গাটা তার মানে এখানে দেখা যাচ্ছে হিট ট্রান্সফারটা সময়ের সাথে সাথে ডিপেন্ডেন্ট, সময়ের উপরে ডিপেন্ড করেই তার হিট ট্রান্সফার রেটটা আমরা আসলে একটা সার্টেন লেভেলে বা টেম্পারেচার আমরা যাচ্ছি। যেমন গতকালকে লাস্ট ক্লাসে আমরা পড়েছি, ফিল করেছি, আমরা বলছি যে এখান থেকে হিটটা যাবে, কারণ কতক্ষণ ধরে যাবে, হাউ লং ইট উইল টেক, হ্যাঁ কতক্ষণ ধরে এই সময়টা আমার লাগবে যে হিটটা টেম্পারেচারটা ড্রপ ডাউন করতে অথবা রিচ করতে। এই কনসেপ্ট থেকে যদি চিন্তা করো তাহলে ট্রানজিয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা, প্র্যাকটিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। আমরা যখন মোল্ডিং করি, হ্যাঁ, বা অ্যানিলিং করি বা হ্যাঁ হিট ট্রিটমেন্ট করি, আমরা আসলে কতক্ষণ ধরে এই হিট ট্রিটমেন্টটা কন্টিনিউ করি। হ্যাঁ, সো এখন মনে করো সাপোজ আমি আমাদের কোল্ড স্টোরেজ আছে, তো কোল্ড স্টোরেজে মনে করো বিভিন্ন রকমের আমরা ফুড বা ভেজিটেবল এগুলো রাখি। হ্যাঁ, এইগুলো যে রাখলাম কত টেম্পারেচার মেনটেন করবো এবং কতক্ষণ সময় ধরে এটাকে মেনটেন করতে হবে, এই যে ইস্যুগুলো আমরা আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে বা লাইফে এগুলো টোটালি আমরা বলবো যে এখান থেকে আমরা পাবো ইনশাআল্লাহ। এই টপিকটা শুরু করার আগে প্রথমে যেটা আসছে সে শব্দটা সেটা হচ্ছে লাম্প সিস্টেম অ্যানালাইসিস। এই ওয়ার্ডটা লাম্প, লাম্প বলতে মানে একটা সলিড অবজেক্ট, একটা মানে একটা থোকা, মানে মনে করবা কিভাবে বলি, এটা একটা কম্প্যাক্ট একটা অবজেক্ট। মনে করো একটা মিট বল আমি তুমি চিন্তা করো, বা একটা হ্যাঁ তুমি মাংসের একটা টুকরা যদি চিন্তা করো, এটা একটা বড় একটা টুকরা যদি তুমি চিন্তা করো বা সলিড যদি চিন্তা করো, এটা একটা লাম্প। ঠিক আছে, এরকম একটা সলিড জিনিসকে আমরা চিন্তা করছি। সো এখানে লাম্প সিস্টেম অ্যানালাইসিসে আমরা যে জিনিসটা বলি যে ইন্টেরিয়র টেম্পারেচার অফ সাম বডিজ রিমেইন এসেনশিয়ালি ইউনিফর্ম এট অল দ্য টাইম ডিউরিং দ্য হিট ট্রান্সফার প্রসেস। তার মানে আমরা এখানে যেটা ধরতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে পার্টিকুলার একটা বডি বা অবজেক্টের জন্য তার ইন্টেরিয়র টেম্পারেচার, ভিতরের কোনো এক জায়গার টেম্পারেচার এসেনশিয়ালি ইউনিফর্ম এট অল দ্য টাইম, সকল সময় স্যার একই থাকবে। তার মানে তোমাকে আমি যদি বলি একটা মানে মাংসের টুকটাক তোমাকে তাহলে ফ্রোজেন মিট যখন, হ্যাঁ এইটা আমি রাখলাম, তার মানে আমি ধরে নিচ্ছি যে এর ভিতরে প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার সকল সময় একই থাকবে, সকল সময় সে একই থাকবে। সো সাপোজ মনে করো তুমি একটা খাবার ফ্রিজে রাখলে, এটা ঠান্ডা করছো, তো তোমার যেটা কনসেপ্ট হবে যে সেটা হচ্ছে আমরা ওই যে টেম্পারেচার চাচ্ছি সেটা সব সময়ের জন্য কনস্ট্যান্ট ওই বডির মধ্যে। এটা যদি হয় interior temperature of some bodies remain essentially uniform at all the time during the heat transfer process. এখন আমরা এটাকে যদি একটু এক্সপ্লেন করি কিভাবে আসে, the temperature of such bodies can be taken to be a function of time only. স্যার স্যার, কিসে আছে স্যার? আচ্ছা স্যার, আচ্ছা ধরো জি স্যার, ওয়েটিং এ আছে। ওয়েটিং আচ্ছা, রুমে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা খেয়াল এখানে আসেনি আমাদের ডিসপ্লেটা হচ্ছে খেয়াল করে দিতে আছে। ওকে, অ্যাডমিট করে দিয়েছি। এখানে বলছে যে the temperature of such bodies can be taken to be uniform is a function of temperature only, এবং বলছে যে that heat transfer analysis based on the idealization is called the lump system analysis। তার মানে আমরা যেটা ধরছি যে সেটা হচ্ছে
যে এই যে টেম্পারেচার যেটা আছে কোনো একটা বডি, এটা ফাংশন অফ টাইম। টেম্পারেচারটা বাড়বে না কমবে সেটা শুধু ডিপেন্ড করবে টেম্পারেচার উপরে। হিট ট্রান্সফার অ্যানালাইসিস বেসড অন দিস আইডিয়ালাইজেশন, সেটাকে আমরা বলছি লাম্প সিস্টেম। তার মানে আমরা টেম্পারেচার যেটা বৃদ্ধি হচ্ছে বা কমতেছে এই জিনিসটা আমরা টাইমের উপর যখন আমরা কনসিডার করবো, দেন এটাকে আমরা বলছি লাম্প সিস্টেম। তো লাম্প সিস্টেমে আমরা যেটা বলছি ট্রানজিয়েন্ট প্রবলেম হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা যখন একটা অবজেক্ট নেব, মনে করো যদি একটা অ্যালুমিনিয়াম বল হিটেড করলে, অ্যালুমিনিয়ামের বল মানে ছোট সেটা যদি হিটেড করলে, তার মানে আমাদের ওই কোনো একটা পার্টিকুলার টাইমের ভিতরে প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার সেম, ভিতরে প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার সেম, এটা আমরা ধরতে পারছি। এবং সেটা আমরা কিভাবে হিসেব করবো, সেটা হচ্ছে টাইমের উপরে। আমি মনে করি এখন চিন্তা করলাম, কথার কথা আমি মাইক্রোওয়েভে একটা খাবার দিলাম, 10 সেকেন্ড পরে আমার ভিতরে প্রত্যেকটা পয়েন্ট, খাবারের ভিতরে প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার সেম হবে। আবার 10 মিনিট পরে জায়গায় 15 মিনিট পরে যদি হয়, তখন টেম্পারেচার হয়তো ডিফারেন্ট হবে, কিন্তু টেম্পারেচার সেম হবে। সো কথাটা বোঝানো গেল যে মনে করো তুমি খাবার একটা গরম করছো, মনে করো 2 মিনিট পরে তার টেম্পারেচার ভিতরে মনে করো এটা 45 হয়ে আছে, আর 2 মিনিট পরে গিয়ে আমি 5 মিনিট পরে আবার যখন চেক করবো তখন হয়তো এটা 55 হয়ে গেছে। কিন্তু 55টা সকল পয়েন্টে মানে ওই খাবারের প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার তুমি যদি মেজার করতে পারো, খাবার একই রকম টেম্পারেচার হবে। এই জিনিসটাকে আমরা বলছি লাম্প সিস্টেম, যেটা টেম্পারেচার উপর ডিপেন্ড। ওকে, সো আমরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেবো অবশ্যই। আচ্ছা, এখানে আমরা প্রথমে যেটা আসতে যাচ্ছি সেটা হচ্ছে যে কনসিডার এ বডি আরবিটারি শেপে, একটা বডি, যে কোনো একটা বডি, যে কোনো একটা অবজেক্ট যেটাকে আমরা হিট করবো বা হিট নিবো, যেটাই কনসিডার এ বডি আরবিটারি শেপ, মাস হচ্ছে m এবং ভলিউম হচ্ছে v, এবং তার সারফেস এরিয়া যেটা আছে সেটা হচ্ছে a, তার ডেনসিটি হচ্ছে রো, তার স্পেসিফিক হিট হচ্ছে cp, এবং ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে ti, ইনিশিয়াল টেম্পারেচার ti, আর তার সারাউন্ডিংস যেটা আছে সারাউন্ডিংস এর টেম্পারেচার হচ্ছে t ইনফিনিটি, এবং h হচ্ছে তোমার হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। ঠিক আছে, তাহলে এখন যেটা হবে যে আমার যদি ti যদি বড় হয় আর t ইনফিনিটি যদি ছোট হয়, তাহলে হিটটা এখান থেকে এখানে যাবে, আর উল্টাটা যদি হয় যে ti টা ছোট, t ইনফিনিটি যদি বড় হয়, তাহলে হিটটা বাইরে থেকে ভিতরে ঢুকবে। এই হচ্ছে নরমাল কনসেপ্ট। ঠিক আছে, সো আমরা যদি ইনিশিয়াল টেম্পারেচার চিন্তা করি, একদম প্রথম সময় যখন শুরু করলাম, at time t equals to 0, the body is placed into a medium at a temperature t infinity, এখানে আমরা রাখলাম এটা প্রথমে, কিন্তু এইটা টেম্পারেচার ডিফারেন্ট ti, where t infinity is greater than ti, তাহলে আমরা ধরে নিচ্ছি এই আউটার সাইডের টেম্পারেচারটা t ইনফিনিটি এবং সেটা ti থেকে বড়, দ্যাট মিন্স হিটটা বাইরে থেকে ভিতরে ঢুকবে। তাহলে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট দেওয়া আছে h। এখন এই কনসেপ্ট থেকে কি পরিমাণ হিট ঢুকবে সেটা তো আমরা হিসাব করতেই পারি, কারণ আমাদের আগের সূত্র আমরা জানি এটা, q equals to h a t infinity minus tt, মানে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার আমরা কনভেক্টিভ হিট ট্রান্সফার থেকে এটা আমরা বের করতে পারি। এখন so the energy balance at the time interval delta t can be written as, তারপর ডেল্টা টি একটা টাইমের পরে আমি চিন্তা করতে চাচ্ছি যে কি পরিমাণ হিট এখান থেকে ঢুকলো, সেই হিসাবটা যদি আমি করতে চাই, তাহলে সেটা আসলে কি হবে, যে পরিমাণ হিট ঢুকলো সেটাই তো এখানে স্টোর হবে, এটা তার কোথাও যাবে না। যে হিটটা বাইরে থেকে আসলো সেটাই তো এখানে স্টোর হয়ে থাকবে। সেটাকে আমরা লিখতে পারি হিট ট্রান্সফার ইনটু দ্য বডি ডিউরিং দ্য ডেল্টা টি টাইম, যেটা হিট ট্রান্সফার হলো এই ডেল্টা টি সময়, ইকুয়ালস টু কি হবে, যে এনার্জিটা স্টোর হলো এখানে বাইরে থেকে যেটা ঢুকলো, দ্য ইনক্রিজ ইন দ্য এনার্জি অফ দ্য বডি ডিউরিং ডেল্টা টি বা ডিটি। এই ডিটি সময়ে কি পরিমাণ হিটটা ঢুকলো সেটা একটা, সেটাই হবে এই বডিতে ওই ডিটি সময়ে কি পরিমাণ এনার্জি ইনক্রিজ করলো বা স্টোর হলো সেটা। সো আমরা এটাকে যদি এভাবে ডিফাইন করি, এইচ এ টি ইনফিনিটি মাইনাস টি এখান থেকে, হ্যাঁ, বা টি আই এটা আর কি, ইন্টু ডিটি, তার মানে এটা ছিল ওয়াটে, এখন আমরা এটাকে জুল পার সেকেন্ড, এখন সেকেন্ড দিয়ে বললে এটা জুল হয়ে যায়, কারণ হিট শুধু হিট এখানে চলে আসবে। আর এই জায়গায় আমরা যেটা এনার্জি স্টোর হলো সেটাকে বলতে পারি এম এস ডেল থেকে, তোমরা যেটা জানো যে টেম্পারেচার টি আই ছিল, এখন টেম্পারেচার বেড়ে হয়তো টি হলো, তো সেই ক্ষেত্রে এমসিপি ডিটি আমরা যেটা বলি, এমসিপি ডিটি। এমসিপি ডিটি যদি বলি, তাহলে এম হচ্ছে মাস অফ দ্যাট বডি, সিপি হচ্ছে স্পেসিফিক হিট, আর টি ডেল্টা টি বা ডিটি হচ্ছে বড় হাতের টি, যেটা টেম্পারেচার টি। তো এটাকে এখন আমরা যদি একটু সাজানোর চেষ্টা করি, আমরা এখান থেকে লিখতে পারি যে টিটা হচ্ছে তোমার এই টি ইনফিনিটি মাইনাস টি, আমরা এখান থেকে যদি ডিটি কে লিখতে যাই, হ্যাঁ, আলটিমেটলি আমরা এটাকে লিখতে পারি যে এখানে মাইনাস এইচ এ এই টিটাকে সামনে নিয়ে আসলাম, সো টি মাইনাস টি ইনফিনিটি হয়ে গেল, এখানে ডিটি আছে, আর এম সিপি আর ডিটি কে লিখতে পারি টি মাইনাস টি ইনফিনিটি। সো এইভাবে লেখা যায় দুটো ইকুয়েশনকে সাজিয়ে। এখন এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, এখানে যেহেতু ডি টি মাইনাস টি ইনফিনিটি আছে, আর এখানে যেহেতু টি মাইনাস টি ইনফিনিটি আছে, এইটাকে যদি নিচে নিয়ে আসি, এটার
তাহলে লেখা যাবে যে ডি টি মাইনাস টি ইনফিনিটি ডিভাইড বাই টি মাইনাস টি ইনফিনিটি। এটা একটা পার্ট। আর বাকি সবাইকে আলাদা জায়গায় অন্য পাশে নিয়ে আসলে এখানে রয়ে গেছে মাইনাস এইচ এ, এখান থেকে ডিভাইড বাই এম সিপি এখানে চলে আসলো, আর এখান থেকে তোমার থাকতেছে এই ডিটি। সো আলটিমেটলি এই কোয়েশনটা এতটুকু পর্যন্ত আসবে। এটা আসার পরে এখন আমরা এটাকে যদি আরেকটু সাজাই, তাহলে এটা তো একইভাবে রয়ে গেছে। এখানে লেখা যায় এইচ এ, এম কে লেখা যায় কি, ভরকে লেখা যায় ডেন্সিটি ইন্টু ভলিউম, এটাকে লেখা যায় মানে রো ইন্টু ভি সমান মাস, সেই হিসাবে আমরা রো এবং সিপি লিখলাম, এটা ডিটি হয়ে গেছে। ছোট হাতের টিটা হচ্ছে টাইম, বড় হাতের টি হচ্ছে টেম্পারেচার। সো আলটিমেটলি তুমি যদি এটাকে এখন এটাকে ইন্টিগ্রেশন করো, হ্যাঁ ইন্টিগ্রেশন যদি করতে চাও, তাহলে আমাদের টাইম লিমিটটা হচ্ছে টাইমটা হচ্ছে যখন টি ইকুয়ালস টু 0, তার থেকে একটা পার্টিকুলার টাইম টিতে যাও সময়, মনে করো 0 সেকেন্ড থেকে শুরু করে 2 মিনিট, বা 0 সেকেন্ড থেকে শুরু করে 5 মিনিট, বাট একটা পার্টিকুলার টাইমে। এবং একই হবে তখন ইনিশিয়াল টেম্পারেচার টি আই থেকে পার্টিকুলার টাইমে তার টেম্পারেচার হবে টিটি। সো সেই ক্ষেত্রে আমরা এইটাকে যদি ইন্টিগ্রেট করি, উপরের লাইনটাকে, এখানে আমার ভাষা যেখানে আছে, তাহলে এটাকে লং দিয়ে লেখা যায়, এবং লিমিট বসানোর হলে টি পার্টিকুলার টি সময় পরে, মানে এই 5 মিনিট বা 10 মিনিট বা 1 মিনিট বা 1 ঘন্টা, তার সময় তার টেম্পারেচার মাইনাস টি ইনফিনিটি ডিভাইডেড ইনিশিয়াল টেম্পারেচার মাইনাস টি ইনফিনিটি, এটা লিমিট বসানোর পরে। একই অবস্থায় সেই টাইমটা হচ্ছে টি সময়। সো এইচ মাইনাস এইচ এ রো ভি সিপি, আর তার সাথে হচ্ছে ছোট হাতের টি টাইম, এটাকে ইন্টিগ্রেশন করলে এই ফর্মে চলে আসে। এটাকে তুমি এখন যদি একটু সাজানোর চেষ্টা করো আরেকটু অন্যভাবে, লনটাকে সরিয়ে দিয়ে, তাহলে টি টেম্পারেচার জিনিসটা এখানে লিখলাম, লনটাকে অ্যান্টি লগ করলে সময় ই টু দি পাওয়ার মাইনাস সামথিং আসছে সেটা। এখানে আমরা যেটা করেছি, এই পুরো এইচ এ রো ভি সিপি এটাকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হচ্ছে, ছোট হাতের বি। তো বি সমান হচ্ছে এইচ এ রো ভি সিপি, ঠিক আছে। এইটার এককটা হচ্ছে পার সেকেন্ড, এটার এককটা হচ্ছে পার সেকেন্ডে আসে। এটাকে যদি মানগুলো সব বসানো হয়, তাহলে এটার একক আসবে পার সেকেন্ড। এখন তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম এই একটা জিনিস, ইকুয়েশন 1, এটা হচ্ছে একটা টেম্পারেচার প্রোফাইল, তার সাথে সময়ের সাথে। এখানে তুমি একটু খেয়াল করে দেখো, বি যেটা আছে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এ হচ্ছে এরিয়া, হ্যাঁ, আর রো হচ্ছে তোমার ডেনসিটি, ভি হচ্ছে ওই বডির বা অবজেক্টের ভলিউম, আর সিপি একটা হচ্ছে স্পেসিফিক হিট। আলটিমেটলি এই বিটা একটা কনস্ট্যান্ট হয়ে যায় পার্টিকুলার একটা অবজেক্টের জন্য। সো আমি যদি এখানে এটাকে দেখি, এটা একটা ইকুয়েশন দ্বারা করানো হলো। এইটাকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, যে বি ইজ এ পজিটিভ কোয়ান্টিটি হুজ ডাইমেনশন ইজ এ টাইম ইনভার্স 1, দ্যাট মিন্স পার সেকেন্ডে। আর মাইনাস বি যেটা আছে, যেটাকে যদি ইনভার্স করা যায়, তাহলে এটা একক হয়ে যাবে সেকেন্ড, এবং তখন এটাকে বলা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। বি ইনভার্স যদি আমরা করি, তখন এটা 1/সেকেন্ড, এটা সেকেন্ড হয়ে যাবে, তখন এটাকে বলা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এই ইকুয়েশনটা আমাদের চলে, এই ডেফিনিশন আমাদের চলে আসে। এখন আমরা যদি 1 নম্বর ইকুয়েশনটা একটু খেয়াল করি, ইকুয়েশনটা যদি একটু খেয়াল করি, যে আমরা এই ইকুয়েশন যদি মানগুলো বসাই, এই ইকুয়েশনে যদি মানগুলো বসাই, আমরা যদি এই ইকুয়েশনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যদি টি নেই, আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা টেম্পারেচার নেই, তাহলে আমরা এই টাইমের সাথে এক্সপোনেনশিয়াল যেহেতু এটা, আমরা দেখবো যে এই কার্ভটা এভাবে যাচ্ছে, এই কার্ভটা এভাবে যাচ্ছে, এবং আমরা বিভিন্ন বি এর মানের জন্য এই কার্ভটা ডিফারেন্ট হবে। মনে করেন একটা বি1, একটা বি2, একটা বি3, দেখা যাচ্ছে যে এই কার্ভটা একটা মান বি3তে এটা একদম ভার্টিক্যাল অ্যাক্সিসের কাছাকাছি চলে আসছে, বি1 এ এটা অনেকটা ফ্ল্যাটের মতো হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে তো কথা? জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে যদি একটু কনসিডার করি জিনিসটা ভালো মতো খেয়াল করে, তাহলে দেখো যে বি3 যখন এই মানটা যদি কখন বেশি হচ্ছে বা কাছাকাছি, বি3 এর মানটা যত বড় হবে, তত এটা ভার্টিক্যাল অ্যাক্সিসের কাছে চলে আসবে। তার অর্থটা কি দাঁড়ালো, তত তাড়াতাড়ি সে টেম্পারেচার রিচ করবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার কোশ্চেনটা হলো যে আমরা ম্যাথমেটিক্স করে আমরা বি এর মান যদি নেগেটিভ ভ্যালু আসে, সেক্ষেত্রে আমরা যখন গ্রাফটা আঁকবো, তখন কি গ্রাফের নেগেটিভ ভ্যালু গুলো দিব, নাকি নেগেটিভ ভ্যালু পজিটিভ করে তারপরে বসাবো? এখানে না, এখানে তুমি হ্যাঁ। পজিটিভ, তোমার যেটা আছে সেটাই বসাবো, পজিটিভ করার কোনো দরকার নেই, আচ্ছা। অ্যাজ ইট ইজ বসাবো। জি স্যার। ঠিক আছে। সো এখানে একটা জিনিস যেটা আমরা দেখাতে চাচ্ছি, মেইন কথা, যে দেখো বি এর মান যদি ছোট হয়, তাহলে দেখো এই টাইম লাগতেছে অনেক বেশি। আমি যদি টি ইনফিনিটি চাই, তাহলে এটা দেখো অনেকক্ষণ সময় পরে গিয়ে এই টি ইনফিনিটি আসতেছে, ঠিক আছে। আর বি এর মানটা যদি বড় হয়, তাহলে এটা অল্প সময় লাগতেছে। তার মানে এই মানটার উপর ডিপেন্ড করতেছে তোমার কত তাড়াতাড়ি গরম হচ্ছে অথবা কত তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে, মানে হিট ট্রান্সফার রেটটা কত দ্রুত হচ্ছে। তার মানে বি এর মান যত বড় হবে,
তত তুমি অল্প সময়ের মধ্যে একটা জিনিসকে হিটেড করে একটা টেম্পারেচার নিতে পারবে, অ্যাচিভ করতে পারবে। সাপোজ তোমাকে আমি একটা অ্যালুমিনিয়ামের বল দিলাম, বললাম যে এটা এখন 30 ডিগ্রি আছে, এটাকে 100 ডিগ্রি করো। তার মানে এই বি এর মানের উপর ডিপেন্ড করবে তার সে কতটুকু তাড়াতাড়ি যাবে। বি এর মানটা কিভাবে হিসাব করবো? বি এর মানটা এইচ এর দ্বারা হিসাব করবো, এ দ্বারা হিসাব করবো, রো দ্বারা হিসাব করবো, ভি দ্বারা হিসাব করবো এবং সিপি দ্বারা। তবে এই মানটার ভ্যালু যত বড় হবে তখন সেই হিসাবে আমরা বলতে হবে যেটা তাড়াতাড়ি ওই টেম্পারেচারে রিচ করবে। সো এখানে আমরা দেখতে পারি যে উই ক্যান ডিটারমাইন দ্য টেম্পারেচার টি পার্টিকুলার টাইমে টি অফ এ বডি এট এ টাইম টি, স্মল টি, মানে অল্প মানে সময়ের একটা পার্টিকুলার সময়ের জন্য তার টেম্পারেচার কত হবে, এইটা এই 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাবো। The temperature of the body approaches the ambient temperature T infinity exponentially, যেটা আমরা 1 নম্বর ইকুয়েশন ই দ্বারা দেখলাম এখানে। এবং the temperature of the body changes rapidly at the beginning and slow down later। তার মানে প্রথম দিকে দেখো এটা এই কার্ভটা ভার্টিক্যালি উঠতেছে, দেন এটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি প্র্যাকটিক্যালি যদি চিন্তা করো দেখা যাবে যে এই সময়ের সাথে যখন তুমি গরম করছো বা ঠান্ডা করছো, এটা যে প্রথমে এটা র্যাপিড কিছুটা হবে, তারপরে এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। Temperature of the body changes rapidly at the beginning and slow down later। ঠিক আছে, তার মানে আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছে। এখন এখানে খেয়াল করো বি এর মান আমরা কি বলেছি, এইচ এ রো ভি সিপি। তো এখান থেকে ভালো মতো খেয়াল করে এখন কথাটা, ইট টেক্স লঙ্গার টাইম টু হিট অর কুল অফ এ লার্জার মাস। একটা বড় যদি অবজেক্ট হয়, একটা অবজেক্ট হয়, সাপোজ মনে করো তোমাকে আমি একটা ফ্রিজে একটা খাবার রাখতে দিলাম, সাপোজ মনে করো কি খাবে, যেমন একটা আপেল বা মনে করো অরেঞ্জ বা হোয়াট এভার, একটা কিছু যদি তুমি একটা ফ্রুট রাখো, এটা ঠান্ডা হবে কতক্ষণ লাগবে ঠান্ডা? তুমি একটা টেম্পারেচার চাচ্ছ 4 ডিগ্রিতে আসো, তাহলে কতক্ষণ লাগবে? এইটা কার উপর ডিপেন্ড করবে? এই বি এর উপর। So it takes longer time to heat or cool of a larger mass। যার মাস বেশি হবে তার এটা সময় সেই হিসাবে হিসাব করবে। So the rate of heat transfer between the body and its surroundings can be written as, আমরা যেটা জানি যে কনভেক্টিভ হিট ট্রান্সফার সেখান থেকে, এবং সো আমরা এখান থেকে এইভাবে হিট কন্টেন্ট আমরা এইভাবে হিসাব করি এমসিপি ডেটা করে করি। তো মেন কথা যেটা হচ্ছে যে যার মাস বেশি হবে তার সময় বেশি। ইট টেক লঙ্গার টাইম টু হিট অর কুল অফ এ লার্জার মাস। তার মানে বড় সব অবজেক্ট যদি হয়, মাস যদি বেশি হয়, তখন তাকে ঠান্ডা করতে বা গরম করতে বেশি সময় লাগে। এটা আমাদের নর্মালি কনসেপ্টে আমরা জানি। ঠিক আছে, আমরা আরো প্র্যাকটিক্যালি কিছু হয়তো এক্সাম্পল দেখে এটাকে আরো ভেরিফাই করবো। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েরি আছে? হ্যাঁ বলো। জি স্যার, বলো। মাস বাড়লে তো বি এর ভ্যালু কমে যাচ্ছে, এর কারণে। হ্যাঁ, মাসের ভ্যালু, হ্যাঁ ইনফিনিটিটা কি সবসময় কনস্ট্যান্ট থাকবে? কোনটা ইনফিনিটি, ওই ইনফিনিটি দেখছি স্যার, যেটা টি আলফা, সরি। হ্যাঁ, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, হ্যাঁ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, হ্যাঁ হ্যাঁ বলো। এটা তো কনস্ট্যান্ট থাকবে সবসময়? না কনস্ট্যান্ট না। তোমার এখন তো তোমার রুমের টেম্পারেচার এখন যেটা 10 ঘন্টা পরে টেম্পারেচার তো চেঞ্জ হতেই পারে। ঠিক আছে, এখানে দেখো এখানে আরো কিছু ইস্যু আছে, আমি আসতেছি গ্র্যাজুয়ালি। তবে আপাতত এতটুকু যেটা হচ্ছে যে আমরা যে মাস যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই টেম্পারেচারটা সময়টা বেশি লাগে। ঠিক আছে, এখন আমরা কিভাবে এটা আসলে বুঝবো যে আমাদের এই আমরা করতে পারবো বা এটা, এখন আমরা এদের কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়ার উপর বেসিস করে লাম্প সিস্টেম আমরা যেটা ওয়ার্ডটা ইউজ করলাম তার কিছু ক্রাইটেরিয়া আছে, এবং এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করার জন্য আমরা কতগুলো জিনিস নিয়ে আসছি। মেইনলি এগুলো হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স বা আমরা আলাদা কিছু নাম, বাউন্ডারি ডাইমেনশনলেস নাম্বার। এখানে তো প্রথম যে ক্রাইটেরিয়াটা আমরা যেটা ডিফাইন করি সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স লেন্থ, এবং এই ক্যারেক্টারিস্টিক্স লেন্থটা এলসি। এখানে দেখো এলসি কিন্তু কনফ্লিক্ট, আমরা কিন্তু এর আগে ফিনের ক্ষেত্রে এলসি বলতে বলছে কারেক্টেড লেন্থ, এখানে এলসি বলতে বোঝাচ্ছে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স লেন্থ। এটা মাথায় রাখো, এলসি ইকুয়ালস হচ্ছে ভলিউম ডিভাইড বাই এরিয়া। তাহলে একটা অবজেক্ট যদি হয় তাহলে তার ভলিউম ডিভাইড বাই এরিয়া, এখান থেকে তোমার যে লেন্থটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স লেন্থ, এটা এলসি। আরেকটা যেটা আমাদের নাম্বার লাগে সেটা হচ্ছে বায়োট নাম্বার বলা হয়। বায়োট নাম্বারটা হচ্ছে তোমার ডাইমেনশনলেস নাম্বার। তোমার 3-1 ফ্লুইড মেকানিক্সে ডাইমেনশনলেস নাম্বার করে আসছো না, ডাইমেনশন অ্যানালিসিস। হ্যাঁ, এই জিনিসটা এই টপিক্সটাতে তোমার কত ইম্পর্টেন্ট টপিকস, তারা 3-1 এটা কতটা বোঝোনি, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এই টপিক্সটা, এই চ্যাপ্টারটা অবশ্যই ভালো মতো জানো, কারণ এটা তোমার ভবিষ্যতে বিভিন্ন জায়গায় লাগবে। বিশেষ করে এই হিট ট্রান্সফারে ডাইমেনশনলেস নাম্বার, অসংখ্য ডাইমেনশনলেস নাম্বার
আমরা আজকে থেকে হয়তো শুরু করব এবং অনেকগুলো ডাইমেনশনলেস নাম্বার পাবো, ঠিক আছে? অনেকগুলো, একের অধিক না, আরো অনেকগুলো আসবে, অসংখ্য না, ঠিক আছে? সো এখানে প্রথম আজকে আমরা যে নাম্বারটা দেখছি সেটা হচ্ছে বায়োট নাম্বার বলা হয়। তার ডেফিনিশনটা হচ্ছে এইচ/এল/সি ডিভাইড বাই কে। এইচটা কি আমরা বুঝতেছি, এইচ হচ্ছে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এল/সি আমরা অলরেডি ডিফাইন করেছি ক্যারেক্টারিস্টিক্স ডিভাইড বাই কে, থার্মাল কন্ডাক্টিভিটি। সো এটাকে আমরা যদি একটু সাজানোর চেষ্টা করি, হ্যাঁ, এখানে উপরে যদি আমি ডেল্টা টি দিয়ে গুণ করি, আবার নিচেও যদি ডেল্টা টি দিয়ে গুণ করি, আর এল/সি কে যদি একটু নিচে নিয়ে আসি, তাহলে এখানে হচ্ছে এইচ ইন্টু ডেল্টা টি, আর নিচে আসছে কে বাই এল/সি তার সাথে ডেল্টা টি, এইভাবে লেখা যায়। তার মানে এই যে এইচ ইন্টু ডেল্টা টি, এটা অনেকটা কনভেক্টিভ হিট ট্রান্সফারের ইকুয়েশনে চলে আসে, কনভেক্টিভ হিট ট্রান্সফার ইকুয়েশন চলে। তারপরে এখানে বলছে কনভেকশন অ্যাট দ্য সারফেস অফ দ্য বডি, এখানে কে এ বাই এল/সি ইন্টু ডেল্টা টি, এটা হচ্ছে কন্ডাকশনের ফর্মে চলে আসে, তাই এটা হচ্ছে কন্ডাকশন উইদিন দ্য বডি। তার মানে এই যে দুটো ভাগ, কাকে দিয়ে কাকে ভাগ করতেছি, কনভেকশন ডিভাইড বাই কন্ডাকশন। কনভেকশন কোথায় হচ্ছে, সারফেস দিয়ে হচ্ছে, সেটা কনভেকশন বলেছি, আর কন্ডাকশন কোথায় হচ্ছে, উইদিন দ্য বডি, উইদিন দ্য বডি সেটা হচ্ছে, ঠিক আছে, উইদিন দ্য বডি সেটা হচ্ছে। এই দুটার ভাগফলকে আমরা বলছি তোমার বায়োট নাম্বার। সো এখানে আমরা এই এইচ/এল/সি বাই কে, এটাকে আসলে আলটিমেটলি যেটা মিন করা হচ্ছে যে কনভেকশন, কনভেক্টিভ হিট ট্রান্সফার ডিভাইড বাই কন্ডাক্টিভ হিট ট্রান্সফার। একটা মাথায় খেতে যে এটা খেয়াল রাখো যে কনভেকশনটা হবে সারফেসের মাধ্যমে হবে, আর কন্ডাকশনটা উইদিন দ্য সলিড বডির মধ্যে হবে। এই দুটো রেশিওকে বলা হচ্ছে বায়োট নাম্বার। সো এখানে কে, এইচ/এল/সি বাই কে, এইচ হচ্ছে তোমার, আবার বলি, হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এল/সি হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স, আর কে কে আমরা যেটা বলছি থার্মাল কন্ডাক্টিভিটি। কার থার্মাল কন্ডাক্টিভিটি, কন্ডাকশন কার কোথায় হচ্ছে, সলিডের। সো সলিডের থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে? এটাকে আমরা যদি আরেকটু সাজিয়ে লিখি এখন, হ্যাঁ, এখানে এটাকে এভাবে লেখা যায় যে এইচ/এল/সি যেটা ছিল, এই যে এল/সি ডিভাইড বাই কে যদি লিখি, আর এটাকে লেখা যায় 1/h, এই বায়োট নাম্বার থেকে। এতে যেটা বোঝানো হয় এটা হচ্ছে কন্ডাকশন রেজিস্ট্যান্স, আর এটাকে বলা হচ্ছে কনভেকশনের রেজিস্ট্যান্স। তার মানে কন্ডাকশনের রেজিস্ট্যান্স ডিভাইড বাই কনভেকশনের রেজিস্ট্যান্স, কিন্তু উল্টো হয়ে গেছে, হ্যাঁ, এটা উল্টাটা। এই দুটা ভাগফলকে বলা হচ্ছে বায়োট নাম্বার, ঠিক আছে? এখন আমরা কি বুঝবো বায়োট নাম্বার দিয়ে? when a solid body is heated by hot fluid, the first convection hit the body, তারপর বাইরে থেকে হিটটা আসলে কনভেকশন হয়ে যাবে, then conduction will take place. এটা হচ্ছে আমাদের নরমাল কনসেপ্ট। এখন if বা when the biot number is small, যদি এই মানটা ছোট হয়, এখন তুমি এই ইকুয়েশন থেকে খেয়াল করো, বায়োট নাম্বারটা যদি ছোট হয় তার অর্থ কি, এই নাম্বারটা বিআই, এই মানটা কম, মনে করো 0.5 বা 1 বা 2, হোয়াটএভার, ছোট একটা নাম্বার, তখন কি হচ্ছে, উপরের এই মানটা কম, মান যেহেতু এটা কম, তার মানে উপরের মানটা কম, নিচের মানটা বেশি, তাই তো? যদি কম হয় তার মানে কি, কন্ডাকশনের জন্য কি রেজিস্ট্যান্স কম, কন্ডাকশনের জন্য রেজিস্ট্যান্স কম, তার মানে কি কন্ডাক্টিভের মাধ্যমে হিট ট্রান্সফারটা হবে, কনভেকশনের জন্য যেটা আছে সেটা বেশি। তার মানে আমার এই বায়োট নাম্বার যত ছোট হচ্ছে, আমার তত কি রেজিস্ট্যান্স তত কম, তত কি হিটটা কি হবে, সলিড অবজেক্টের মধ্যে ঢুকে যাবে, সলিড অবজেক্টের মধ্যে ঢুকে যাবে। মনে করো তোমার কাছে একটা অরেঞ্জ দেওয়া হলো, তার মানে আমি যদি কথার কথা, এই অরেঞ্জটার যদি কন্ডাক্টিভ রেজিস্ট্যান্স যদি কম হয়, তার মানে সারফেসে যে হিটটা আছে সেটা মুহূর্তের মধ্যে বা অল্প সময়ের মধ্যে কি ভিতরে চলে যাবে না, রেজিস্ট্যান্স কম, রেটটা বেশি হবে স্যার। হ্যাঁ স্যার ট্রান্সফার রেটটা বেশি হবে। হ্যাঁ, ট্রান্সফার রেটটা বেশি হবে, কারণ রেজিস্ট্যান্স কম, হিটটা থার্মাল রেজিস্ট্যান্স কম, তাই তো? তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, এই বায়োট নাম্বারটা যদি ছোট হয় তাহলে কন্ডাকশনটা ডোমিনেট করবে, আর বায়োট নাম্বারটা যদি বড় হয় তাহলে কনভেকশনটা ডোমিনেট করবে, কন্ডাকশনটা ডোমিনেট করতে পারবে না। তাহলে আমাদের কন্ডাকশনটা যদি ডোমিনেট করতে হয় তাহলে সেক্ষেত্রে বায়োট নাম্বারটা ছোট হতে হবে, ঠিক আছে? এখন তাতে আমাদের লাভটা কি, তাতে লাভটা হচ্ছে যদি এটা ছোট হয় তাহলে রেজিস্ট্যান্স কম, আর রেজিস্ট্যান্স কম হলে হুইচ মিন্স বেটার হিট কন্ডাকশন। তাতে কি হবে, সো স্মল টেম্পারেচার গ্রেডিয়েন্ট উইদিন দ্য বডি, তার মানে অল্প সময়ের মধ্যে যেহেতু হিটটা যাচ্ছে বডির মধ্যে ঢুকতেছে, তার মানে তার মধ্যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট কম। তার মধ্যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট কম কিভাবে আমি তোমাকে বলি, মনে করো একটা মানে ক্রিকেট বলই তোমাকে আমি দিলাম, মানে কথা, এটা একটা ভিতরে একটা ক্রিকেট বল, হ্যাঁ, এটা এই বলটার ম্যাটেরিয়াল ধরলাম সকল কিছু এক, হোমোজেনিয়াস। এখন তুমি বাইরে থেকে হিট দেবে, তাহলে হিট দিলে আমরা যদি বলি যে থার্মাল কন্ডাক্টিভিটি রেজিস্ট্যান্স কম, তার মানে কন্ডাক্টিভিটিটা মাত্র হিটটা বেশি ঢুকবে, তার মানে আমি যদি বাইরের টেম্পারেচার যদি বাড়াতে থাকি, এটা খুব অল্প সময়ের মধ্যে সেন্টারে পৌঁছে যাবে, তাই তো? কথা বোঝার চেষ্টা করে, এটা লাগবে তোমার। তার মানে আমি যখন এটা কন্ডাক্টিভিটি বেশি, তার মানে থার্মাল কন্ডাক্টিভ রেজিস্ট্যান্সটা কম, রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে হিটটা খুব দ্রুত ভিতরে ঢুকবে,
তার মানে আমি বাইরের টেম্পারেচার যদি 30 থেকে এটাকে যদি 70 করি, তাহলে মুহূর্তের মধ্যে বা অল্প সময়ের মধ্যে সেন্টারও কিন্তু এটা 70-এর কাছাকাছি চলে যাবে বা 70 হয়ে যাবে, তাই না? Yes, sir. কথা ক্লিয়ার এতটুকু? এখন আমরা যে পয়েন্টটা বলতে চাচ্ছি, সেন্টার যদি মনে করো 70 হয় বা সেন্টারে মনে করো 65 হলো, সেন্টার থেকে 0.5 মিলিমিটার বা 1 মিলিমিটার বা 5 মিলিমিটার ডিস্টেন্সে তার চারপাশে সেখানকার টেম্পারেচার কিন্তু ওই 65 এর কাছাকাছি হবে, তাই না? Yes, sir. তার মানে কি, আমি যদি এখন বলি যে পার্টিকুলার দুটো পয়েন্ট চিন্তা করলাম, একটা সেন্টার ধরলাম, কথার কথা একটা সেন্টার পয়েন্ট ধরলাম, তার থেকে 3 মিলিমিটার পাশের একটা পয়েন্ট ধরলাম, কারণ এই দুজনের মধ্যে টেম্পারেচারের পার্থক্যটা কি হবে? খুবই কম হবে, তাই তো? কারণ যেহেতু হিটটা খুব দ্রুত প্রপাগেট করছে, ভিতরে যাচ্ছে এবং কন্ডাক্টিভিটি মানে রেজিস্ট্যান্স অনেক কম, তার মানে সকল জায়গায় একই টেম্পারেচার থাকার সম্ভাবনা, এবং যদি পার্থক্য থাকে সেটা কি হবে? খুবই কম। এই জন্য এই লাইনটা এখানে বলা হয়েছে। সো লাস্ট লাইনটা, দ্য স্মল টেম্পারেচার গ্রেডিয়েন্ট উইদিন দ্য বডি, তার মানে আমার সেন্টার যদি 65 হয়, তার পাশে 65 না হলে হয়তো 65 এর জায়গায় 66 হবে বা 64 হবে, কিছু একটা হবে, মানে গ্রেডিয়েন্টটা খুব কম হবে, ঠিক আছে, যদি এই বিআই এর মান বা বায়োট নাম্বারটা যদি স্মল হয়। আর আর অন্যভাবে যদি চিন্তা করো, ইফ বায়োট নাম্বার ইজ ক্লোজ টু 0, যদি এটা 0 হয়, তার মানে কি হলো? এই ইকুয়েশনে এটা খেয়াল করো, বায়োট নাম্বার যদি এটা 0 হয়, তার মানে উপরে, কনভেকশন অনেক বেশি হয়ে যাবে, তার মানে কন্ডাকশন, এখানে রেজিস্ট্যান্স নেই, থিওরিটিক্যালি এটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই। থিওরিটিক্যালি রেজিস্ট্যান্স নেই বলতে কি, এটা 0, উপরের পার্টটা এলসি বাই কে, এটা 0। কে 0 কখন হবে? যখন এই যে এলসি বাই কে কখন 0 হবে? যখন কে এর মানটা কি ইনফিনিটি হবে। কে এর মানটা এখানে ইনফিনিটি, তার মানে থার্মাল কন্ডাক্টিভিটি যদি ইনফিনিটি হয়, ইনফিনিটি মানে কি, এটা তুমি দিচ্ছ বাইরে, মুহূর্তের মধ্যে হিটটা সেন্টারে চলে গেল। তুমি টেম্পারেচার বাড়াচ্ছ এখানে 40 থেকে 30 থেকে 70, মুহূর্তের মধ্যে টেম্পারেচারটা সেন্টারও 70 হয়ে যাবে, এবং শুধু সেন্টারে না, সকল পয়েন্টে 70, মানে এটা একই ম্যাটেরিয়াল। ওই বলের প্রত্যেকটা স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টে তোমার একই টেম্পারেচার হয়ে যাবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ। কন্ডাকশন আর কনভেকশন দুইটাই তো রিলেটেড স্যার। যদি কন্ডাকশন বেশি হয় তখন তো ইকুয়েশন অনুযায়ী কনভেকশনটা কমে যাবে। না, না, এখানে আবার তুমি ভুল করলে একটা কথা। দেখো আবার ছবিটা দেখো, এখানে দেখো, তুমি এখানে ভুল করে ফেলছো। আবার দেখো এখানে এই ছবিটা খেয়াল করো, এই ছবিতে আমরা এখান থেকে হিটটা ঢুকলো, এখান থেকে ঢুকার পরে এই মুহূর্তের মধ্যে এই সেন্টারে চলে আসছে, এই জায়গাটা কন্ডাকশন হচ্ছে। আমরা এখানে দেখিয়েছি, দেখো একটা হচ্ছে কনভেকশনের মাধ্যমে এখান থেকে আসলো, আসার পরে এখান থেকে কন্ডাকশন যাবে, যেটা আসতেছে সেটাই ঢুকতেছে। তার মানে আমি যখন মনে করো সারফেস থেকে টেম্পারেচারটা বাড়ালাম, এই সারফেসের টেম্পারেচারটা বাড়ালাম, এটা মনে করো প্রথমে ছিল ইনিশিয়ালি টিআই, এখন এখানে এটার কারণে এখানে কনভেকশনের মাধ্যমে এটা টিআই থেকে এটা মনে করো এটা টি হলো, এই টিটা তাহলে মুহূর্তের মধ্যে এখানে চলে আসবে না কন্ডাকশনের মাধ্যমে? यस স্যার। আমি সেটাই বলছি, আমরা এই কন্ডাকশন পার্টটা নিয়ে বলছি যে এখান থেকে যেটা আসবে সেটাই তো এর মধ্যে যাবে কত, সেটা খুব কত তাড়াতাড়ি যাবে, সেটা হচ্ছে বায়োট নাম্বারের উপর ডিপেন্ড করে। বায়োট নাম্বার যদি খুব ছোট হয়, তাহলে অল্প সময়ের মধ্যেই সেখানে চলে আসবে। আচ্ছা, যখন কনভেকশন কনসিডার করব তখন কনভেকশন না হলে কন্ডাকশনটা হবে কিভাবে? না, কনভেকশন তো সেটাই তো বলছি, কনভেকশন হয়ে তো হিটটা সারফেসে আসবে, কনভেকশন হয়ে তো হিটটা সারফেসে যায়, এখন সারফেস থেকে ভিতরে ঢুকতেছে, আমি সেই জায়গায় কথা বলছি, সারফেস থেকে এখন হিটটা ভিতরে ঢুকতেছে, কন্ডাকশন। কথা বোঝা গেল? আমি তোমার পয়েন্ট বুঝেছি, তুমি বলছো যে স্যার এখানে কনভেকশন না হলে তো কন্ডাকশন হবে না, তাই তো বলছো তুমি বারবার। Yes, sir. হ্যাঁ, তোমার লজিকটা হচ্ছে যে কনভেকশন না হলে তো কন্ডাকশন হবে না। তো আমরা এখানে বলছি যে কনভেকশনটা কি হবে, যে এখানে যখন সারফেসের টেম্পারেচারটা বাড়তেছে, এই যে আমি আবার ছবিটাতে আসি, মানে স্যার আমরা মানে কনসিডার করলে একটাকেই করতে হবে, হ্যাঁ, কন্ডাকশন। না, তুমি কনসেপ্ট ক্লিয়ার করো। আমরা এখানে মনে করো এই যে কন্ডাকশন হচ্ছে, এই যে কন্ডাকশন, এখন মনে করো সাপোজ এখান থেকে এই বডিটার মধ্যে যে সারাউন্ডিংস থেকে যে হিটটা আসলো, এই কনভেকশনটা হয়ে তো সে এই সারফেসে আসছে, এখন এই ভিতরে ঢুকতেছে। এখন তো আমি বলছি যে কনভেকশন ডিভাইড বাই কন্ডাকশন, এই মানটা যাই হোক না কেন, এইচ এর মান যাই হোক না কেন, এই কে এর মান যদি তোমার ইনফিনিটি হয়, তাহলে আলটিমেটলি এটার ফলাফলটা কি হবে? এই টেম্পারেচার এখানে এই সারফেসে যা, ভিতরতা, ইউনিফর্ম। ইয়েস স্যার। তাই তো কথা? ইয়েস স্যার। ঠিক আছে, কন্ডাক্টিভিটি কে এর মান যদি ইনফিনিটি হয়, তার মানে এই সারফেসে এখানে টেম্পারেচার সাথে সাথে এই মুহূর্তের মধ্যে টেম্পারেচার এটাই এখানে চলে আসবে, কারণ ইনফিনিটি কন্ডাক্টিভিটি। ইয়েস। ঠিক আছে, এখানে তখন এইচ এর মানটাই না, তখন এই কে, আমি আসলে আলটিমেটলি কাকেই এমফাসাইজ করছি, কে এর মানটাকে। কে এর মান যত বেশি হবে, এই বায়োট নাম্বার তত কমবে, কে এর মান যত বেশি হবে, বায়োট নাম্বার কমবে। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ,
স্যার সাপোজ দুইটা ডিফারেন্ট ম্যাসের অবজেক্টের বায়োট নাম্বার 0, সেক্ষেত্রে হিট ট্রান্সফার রেটটা কিসের কোন ভেরিয়েবলের উপর নির্ভর করবে? মানে দুটারই বায়োট নাম্বার সেম। হ্যাঁ, মানে- দুইটারই বায়োট নাম্বার সেম কিন্তু ম্যাস ডিফারেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে মানে হিট ট্রান্সফার রেটটা কোন ভেরিয়েবলের উপর নির্ভর করবে? ও আচ্ছা, মানে তুমি হ্যাঁ তখন ভলিউমের উপরে। ভলিউম। হ্যাঁ, হ্যাঁ, ভলিউমের উপরে, ঠিক আছে। Yes. সো এখন আমরা যেটা বলতে চাচ্ছি, তাহলে ফাইনালি আমরা এখানে যেটা ডিফাইন করলাম যে বায়োট নাম্বার যদি 0 হয় তাহলে সেটা কি হবে, মুহূর্তের মধ্যেই টেম্পারেচারটা ভিতরে ঢুকবে এবং সেক্ষেত্রে ওই অবজেক্টের প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার সেম হবে, ইউনিফর্ম হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার এখানে কি স্যার ওই কনভেকশনের সময় স্যার যে হিট ট্রান্সফার রেটটা স্যার থাকবে, কন্ডাকশনের সময় কি স্যার সেম থাকবে নাকি বেশি হয়ে যাবে স্যার? না, সেম থাকবে, রেটটা তো হ্যাঁ, হিটটা তো সেম। কিন্তু দেখো আমরা আবারও, তোমরা এখানে খেয়াল করো, কথা একটু হয়তো কোনো জায়গায় তোমাদের সমস্যা রয়ে যাচ্ছে, আমি বুঝতেছি। একটা জিনিস খেয়াল করে, আমরা এখানে এই যে ইকুয়েশনটা প্রথমে যেটা ডিফাইন করেছি, এই যে ব্যালেন্স করেছি, যেটা হিট ট্রান্সফার ইনটু দ্য বডি ডিউরিং দ্য ডেল্টা টি, এই হচ্ছে কনভেক্টিভ হিট ট্রান্সফার। এটা কোথায় আসলো? সারফেসে আসলো। তারপরে এখন সারফেসে থেকে এখন ওইটা মানে ওই অবজেক্টটা হিটটা বাড়তেছে, টেম্পারেচারটা বাড়তেছে, তারপরে কি পরিমাণ সে এনার্জি স্টোর করলো বা ইনক্রিজ করলো, সেটা হচ্ছে এমসি। আলটিমেটলি এটা কি হিসেবে যাবে? এটা থার্মাল কন্ডাক্টিভিটির মাধ্যমে তো সে স্টোর করবে, জি স্যার। ঠিক আছে। সো আমরা কোথায় জানাচ্ছিলাম? হ্যাঁ, সো এখানে তাহলে আমরা এখানে একটা কনক্লুশনে আসলাম, যখন বায়োট নাম্বার 0 হবে তখন এটা ইনফিনিটি হবে, কে মান, তার মানে মুহূর্তের মধ্যে হিটটা ট্রান্সফার হয়ে যাবে এবং অবজেক্টের প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার সেম হবে, ইউনিফর্ম হবে। সো ফর দ্য লাম্প সিস্টেম, এখন আসলে লাম্প সিস্টেম আমরা তাহলে কি বলছি? এক্সাক্ট, যখন লাম্প সিস্টেম এক্সাক্ট, কারণ আমরা লাম্প সিস্টেমের ডেফিনিশন বলছি যে তার প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার ইউনিফর্ম, তাহলে সেটা কখন সম্ভব? যখন বায়োট নাম্বার 0। যখন বায়োট নাম্বার 0 তখনই আমরা লাম্প সিস্টেমের, আমি আবারও ডেফিনিশন আসি লাম্প সিস্টেম প্রথম পেজে। এই যে লাম্প সিস্টেম বলছি, দ্য টেম্পারেচার অফ সাচ বডিজ ক্যান বি টেকেন টু বি এ কি বলে ফাংশন অফ টাইম অনলি। এটা আমরা বলছি যে উপরের লাইনে, যে হ্যাঁ উপরের লাইনটাতে, ইন্টেরিয়র টেম্পারেচার অফ সাম বডিজ রিমেইন এসেনশিয়ালি ইউনিফর্ম এট অল দ্য টাইম ডিউরিং দিস, মানে সকল পয়েন্টে। তার মানে আমরা যদি এই পয়েন্টে এখন একটু খেয়াল করো, এই ছবিটার মধ্যে, তার মানে আমরা বায়োট নাম্বার সেম বলছি, তার মানে আমার কার্সার যেখানে আছে, এখানকার টেম্পারেচার যদি তোমার 10 ডিগ্রি হয়, এখানকার পয়েন্টের টেম্পারেচার 10 ডিগ্রি, এখানকার পয়েন্টের টেম্পারেচার 10 ডিগ্রি, এখানকার টেম্পারেচার, যতগুলো তুমি পয়েন্ট চিন্তা করো প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার 10 ডিগ্রি হবে, ইউনিফর্ম, যখন বায়োট নাম্বার 0। আর বায়োট নাম্বার যদি একটু কম বেশি হয়, মানে 0-র কাছাকাছি হয়, তখন হয়তো এটা 10 হবে, এই পাশেরটা হয়তো 10 না হয় 10.2 হবে, 10.2 না হয় পাশেরটা হয়তো 10.1 হবে, এই ধরনের। তার মানে এদের গ্রেডিয়েন্টটা খুব কম হবে, টেম্পারেচার গ্রেডিয়েন্টটা অনেকটা কম থাকবে। আর আমার যদি বায়োট নাম্বার অনেক বেশি হয়, তখন দেখা যাবে কি, এখানকার টেম্পারেচার যেটা আছে, এখানকার টেম্পারেচার যেটা আছে সেটা টেম্পারেচার যেমন 10 ডিগ্রি, ভিতরের টেম্পারেচার হয়তো দেখা যাচ্ছে 2 ডিগ্রি। হ্যাঁ, সো এই ক্ষেত্রে তোমার টেম্পারেচার ডিফারেন্সটা অনেক বেশি। খুব সিম্পল চিন্তা করো, যেমন মনে করো তুমি মাইক্রোওভেনে একটা কি বললো চিকেন তুমি একটা গরম করতে দিলে, ঠান্ডা ছিল, ফ্রিজ থেকে বের করে গরম করলে, কথা এক্সাম্পল। সো এখন তুমি এটা খাওয়ার সময় যখন কাটতে গেলে কি হয়, যে সারফেসের টেম্পারেচারটা বেশি থাকে, ভিতরেটা তখনও কিন্তু গরম হয়নি, তাই না? এরকম তো তোমরা অবজার্ভ করেছো। বা যেটা গরম ছিল, হয়তো মনে করছে ঠান্ডা হলে খাবো, তারপরে যখন খাওয়া শুরু করলে দেখা গেলো যে ভিতরটা অনেক গরম রয়ে গেছে, বাইরেটা ঠান্ডা, তাই না? তার মানে এখানে টেম্পারেচার গ্রেডিয়েন্টটা বেশি, তার মানে তোমার বাইরের সাইডের সারফেসের যে টেম্পারেচার আর ভিতরের টেম্পারেচার তখনও সমান হয়নি, তার মানে টেম্পারেচার গ্রেডিয়েন্টটা বেশি। কিন্তু এটা থার্মাল কন্ডাক্টিভিটি যদি ইনফিনিটি হতো বা অনেক বেশি হতো, তখন এটা কিন্তু খুব ইউনিফর্ম থাকতো, বাইরের টেম্পারেচার যা, ভিতরের যে টেম্পারেচার থাকতো। সো তুমি টাচ করলে বুঝতে যে ভিতরের টেম্পারেচার ওই হবে, একই হবে। কিন্তু যেহেতু এটার থার্মাল কন্ডাক্টিভিটি অনেক কম, আর আমরা যেগুলো প্র্যাকটিক্যালি দেখি, তখন দেখা যায় যে এই জিনিসটা ওরকম আমাদের ফিল করে না, হয়তো দেখা যাচ্ছে বাইরে ঠান্ডা ভিতরে গরম, বা বাইরে গরম ভিতরে ঠান্ডা, এই ধরনের একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আমরা অনেক সময় দেখি, ঠিক আছে। আমরা এক্সাম্পল করবো এগুলা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরো অনেক প্র্যাকটিক্যালি, যেহেতু এটা আমি বললাম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, অনেক জায়গায় তুমি এটা পাবে। হ্যাঁ, আমরা সো এখানে যেটা আলটিমেটলি ডিসিশনে যাচ্ছি সেটা হচ্ছে বায়োট নাম্বার যদি 0 হয় তখন এটা এক্সাক্ট লাম্প সিস্টেম, মানে সকল পয়েন্টের টেম্পারেচার সেম। আদারওয়াইজ আমরা অ্যাপ্রক্সিমেট যেটা করি সেটা হচ্ছে বায়োট নাম্বার নরমালি গ্রেটার দেন 0 হয়, এবং বিকজ অফ আনসার্টেনিটি অফ এক্সপেরিমেন্টাল ডেটা
there is always lack of accuracy, এবং সেক্ষেত্রে lump system analysis is valid বা applicable when biot number is less than 0.1 or equals to 1, equals to 0.1. তার মানে আমরা বায়োট নাম্বারটা লাম্প সিস্টেম কখন বলবো, যেহেতু আমরা জিরো কোনো সময় পাবো না, আবার কিছু এক্সপেরিমেন্টাল কিছু এরর থেকে যায়, আমরা বায়োট নাম্বারকে যদি 0.1 এর মতো পাই অথবা তার থেকে যদি কম পাই, তখন আমরা এটাকে লাম্প সিস্টেম হিসেবে কনসিডার করতে পারি। যদি বায়োট নাম্বারটা যদি 0.1 বা তার কম হয়, তখন আমরা তাকে লাম্প সিস্টেম বলবো, আর আদারওয়াইজ তাকে আমরা লাম্প সিস্টেম বলছি না। কথা ক্লিয়ার? তার মানে আমরা বায়োট নাম্বারটা ক্যালকুলেট করব, সেখান থেকে আমরা বায়োট নাম্বার যদি দেখি জিরো তো কোনো সময় হবে না, জিরো থেকে একটু বেশি হবে, সেটা যদি 0.1 এর কম হয়, তাহলে আমরা বলতে পারি এটা লাম্প সিস্টেম, এবং সেক্ষেত্রে টেম্পারেচার ইউনিফর্ম হবে। আর যদি না হয়, তাহলে বলবো সেখানে টেম্পারেচার ভ্যারি করবে। কিভাবে ভ্যারি করবে আমরা এখন একটা ছোট একটা এক্সাম্পল দেখি। আজকে আমরা নেক্সট ক্লাসে আরো শুরু করবো, আজকে হয়তো 5 মিনিট লাগবে। এটা এখানে খুব সিম্পল একটা এক্সাম্পল। স্টিল বল, একটা স্টিলের বল তোমাকে আমি দিলাম, হ্যাঁ, এবং সেটা দেওয়া হচ্ছে সি হচ্ছে 0.46 মানে স্পেসিফিক হিট, এবং কে এর মান দেওয়া আছে থার্মাল কন্ডাক্টিভিটি মনে করো 35, এবং 5 সেন্টিমিটার ডায়ামিটার দেওয়া আছে। ইনিশিয়ালি এট ইউনিফর্ম টেম্পারেচার 450 ডিগ্রি, তারপর ওই বল স্টিল বলের টেম্পারেচার 450 ডিগ্রি, and is suddenly placed in a controlled environment in which temperature is maintained 100 degree. তার মানে তুমি এটাকে এমন একটা এনভায়রনমেন্ট নিয়ে এলা, তার টেম্পারেচার হচ্ছে মাত্র 100 ডিগ্রি। কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট দেওয়া আছে h এর মান 10। ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য বল টু অ্যাটেইন টেম্পারেচার 150। এখানে রো এর মান দেওয়া আছে বলের 7800। সো আমাকে বলেছে একটা বল দেওয়া আছে, স্টিলের বল, তার ডায়ামিটার দেওয়া আছে, তার বিভিন্ন প্রপার্টিজ দেওয়া আছে, কন্ডাক্টিভিটি, তার টেম্পারেচার দেওয়া আছে 450 ডিগ্রি, এবং তাকে আমি একটা রুমে নিয়ে গেলাম যেখানে কন্ট্রোল অবস্থায় তার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি, এবারে প্রেস করলাম। এখন আমাকে দেখতে বলেছে যে এখানে 150 ডিগ্রিতে নামবে, মানে 450 ছিল, তার থেকে কমে 150 আসবে। এতে তার কতক্ষণ সময় লাগবে যেখানে সে আসবে। সো আমরা যদি অঙ্কটা ঠিক করতে যাই, সো এলসি প্রথমে আমরা যেটা করব, যে ক্যারেক্টারিস্টিক্স লেন্থ যেটা ভলিউম ডিভাইড বাই এরিয়া। সো যেহেতু এটা স্ফেরিক্যাল একটা বল, মানে 4/3 পাই আর কিউব ভলিউম, এরিয়া হচ্ছে সারফেস এরিয়া 4 পাই আর স্কয়ার। সো এখান থেকে যেটা পাচ্ছি r/3। সো r/3 থেকে r যেহেতু জানি, মানে ডায়ামিটার বলে দিয়েছে, তার মানে আমরা এখান থেকে এই এলসিটা পেয়ে যাব। সো আমরা যদি এখানে বায়োট নাম্বার বের করি এখন, তাহলে HLC/K, এইচ এর মান দেওয়া ছিল 10, এলসি এর মান দেওয়া ছিল আমরা পেয়েছি r/3, আর কে এর মান আমাদের এখানে আমরা দেওয়া ছিল 35। সেখান থেকে বায়োট নাম্বার বের করে দেখা যাচ্ছে এটা 0.0023, which is much less than 0.1। তার মানে কি এটা লাম্প সিস্টেম। লাম্প সিস্টেম আমরা যেটা বলি ইউনিফর্ম। এটা হলো প্রথম আমাদের অঙ্কের ধাপ। এরপর আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ইকুয়েশনে কতক্ষণ লাগবে, টাইম বের করতে পারছি। তো যে টাইমটা আমার হবে সেটা হচ্ছে 150 ডিগ্রি, এটা আমরা চাচ্ছি। তার ইনিশিয়াল টেম্পারেচার ছিল 450, আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ছিল 100 ডিগ্রি। এই তিনটা টেম্পারেচার আমরা জানি, এইচ জানি, রো জানি, সি জানি, সব জানি। সো আমরা এখান থেকে বিটা বের করি। বি মানে হচ্ছে H/রো বি সি। এইচ এর মান জানা আছে, এর মান আমরা এখান থেকে 4 পাই আর স্কয়ার থেকে বের করতে পারি। রো জানা আছে, ডেনসিটি দেওয়া ছিল 7800, সি স্পেসিফিক হিট দেওয়া ছিল অঙ্কের মধ্যে, ভলিউম দেওয়া আছে, ভলিউম মানে 4/পাই আর কিউব। সো আলটিমেটলি তুমি এখান থেকে এই বিটা পাবা, এবং সেই বিটা হচ্ছে যে ইনভার্স 1/2 সেটা এই মানটা আসে। সো তুমি যদি এখান থেকে বসাও, এখানে টি এর মান জানো, বড় হাতের টি 150, ছোট বড় হাতের টি ইনফিনিটি মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 100, ইনিশিয়াল টেম্পারেচার 450। এই মানগুলো বসালে বি এর মান যদি পেয়েছি সেটা বসাও, তাহলে স্মল টিটা পেয়ে যাবো। স্মল টিটা হচ্ছে কি টাইম, টাইমটা কত 5819 সেকেন্ড। তো 5819 সেকেন্ড মানে হচ্ছে কত, এটাকে ঘন্টাতে কনভার্ট করলে 1 ঘন্টা 62, 1.62 আওয়ার্স, 4 ঘন্টার বেশি লাগবে। হ্যাঁ স্যার, হ্যাঁ। রোল 82 কারেন্ট চলে গেছিল স্যার, এখন জয়েন করতে চাচ্ছি। আচ্ছা, আজকে আমি বুঝতেছি আজকে মানে এখানে আমার এখানে দেখাচ্ছে না, অন্যান্য দিন দেখায় আর কি যে ওয়েটিং রুমটা, আজকে এখানে দেখাচ্ছে না। আমার ওখানে দেখাচ্ছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার দুইটা ম্যাটেরিয়াল স্যার বায়োট নাম্বার স্যার একদম একই হয়, এবং স্যার ওদের যদি সবকিছু আইডেন্টিক্যাল হয়, মানে ডাইমেনশন থেকে শুরু করে সবকিছু, তাহলে স্যার ওদের মধ্যে কোনো হিট ট্রান্সফার হবে না? এর মধ্যে মানে স্যার দুইটা পাশাপাশি অবজেক্ট রাখলাম স্যার, এদের মধ্যে এদের বায়োট নাম্বার দুইটা তো তখন একই অবজেক্ট হিসেবে থাকবে। স্যার। এটা বায়োট নাম্বার যদি একই হয়, তাহলে তো দুটোর মধ্যে একইভাবে হিট ট্রান্সফার হবে, একইভাবে যাবে। মানে স্যার তখন হিট ট্রান্সফার 0 হবে স্যার? কেন 0 হবে? কারণ স্যার সবকিছু সেম স্যার, কারণ হ্যাঁ, তুই পাশাপাশি বলতে তুমি কি বলছো এটা বলো।
মানে স্যার একটা একটা পাশাপাশি রাখলাম, এখন যদি স্যার এটা এদের মধ্যে মানে মানে এই আমার কাজটা এখানে একটা বল রাখলাম আর এই পাশে একটা বল রাখা এরকম, Yes, স্যার। তাহলে তো সেটা আলাদা। এটা তো দুটো ইন্ডিভিজুয়াল জিনিস হয়ে গেল। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলো। এখানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা ইন জেনারেল চেঞ্জ হবে স্যার, কিন্তু এখানে তো আমরা সবসময় 100 ধরতেছি, তার মানে এটা একটা এখানে কিছু মানে লিমিটেশন তো থাকবে, মানে এই ফর্মুলাতে মানে এক্সাক্ট যে আমার টাইমটা আমি বের করতে পারবো এরকম। আমি আপনার প্রশ্নটা বুঝেছি স্যার। না স্যার, স্যার মানে প্রথমে 450 ছিল, আমার ফাইনাল টেম্পারেচার হচ্ছে 150। হ্যাঁ। তো স্যার মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 100, হ্যাঁ। তো যখন আমার হিট ট্রান্সফারটা হবে তখন তো মানে বলের যে টেম্পারেচার ওটাও চেঞ্জ হবে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটাও চেঞ্জ হবে। না, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার চেঞ্জ হবে না তো। অ্যাম্বিয়েন্ট তো এটা হিট সিঙ্কের মতো, হিট সোর্সের মতো। জি হ্যাঁ, তোমরা থার্মোডাইনামিক্সে পড়ে আসছো না, সাগরের মধ্যে এক ফোঁটা পানি দিলে কিছু হবে? কিছু হবে না, তাই না? মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, আমি এখানে হিট সোর্স একটা রাখলাম, এখানে বাতাসের মধ্যে হিটটা যাচ্ছে, বাতাসের টেম্পারেচার মতো চিন্তা যেতে পারবে আমাদের আনলেস হিট যদি এনক্লোজ করে। অ্যাম্বিয়েন্ট এটা তো 100 হবে, 100 থেকে বাড়বে, অ্যাম্বিয়েন্টই থাকে। ঠিক আছে? আচ্ছা, এটা স্লাইডটা স্যার ক্রাইটেরিয়া ফর মানে ক্রাইটেরিয়া যে স্লাইডটা ছিল এর আগের স্লাইডে একটু যেতে পারবেন? হ্যাঁ। এর আগের স্লাইডটা স্যার একটু স্ক্রিনশটটা নিব। এটা আমি শিট দিয়ে দেবো, তোমাদের স্ক্রিনশট নেওয়া লাগবে না। সো আমরা এরপর আরেকটা অঙ্ক করবো, এটা দেখো একটু ডিফারেন্ট অঙ্ক, তোমাদের হয়তো যেমন কনসেপ্ট দেখা যাবে। মনে করো এই অঙ্কটা আমরা এখন আরেকটা অঙ্ক করতে যাচ্ছি, যে হচ্ছে এ পারসন ইজ ফাউন্ড ডেড at 5 p.m. in a room whose temperature is 20 degree. একটা মানুষ ডেড বডি পাওয়া গেছে একটা রুমে বিকাল 5টার সময়, তার বডি টেম্পারেচার 20 ডিগ্রি। টেম্পারেচার অফ দ্য বডি, রুমের টেম্পারেচার 20 ডিগ্রি, the temperature of the body is measured 25 degree when found, and the heat transfer coefficient is estimated H equals to 8, modeling the body as a 30 centimeter diameter and 1.7 meter long cylinder. Estimate the time of the death of that person. তার মানে একটা রুমে একটা মানুষের ডেড বডি পাওয়া গেল বিকাল 5টায়, এবং ওই সময় রুমের টেম্পারেচার ছিল 20 ডিগ্রি এবং তার বডি টেম্পারেচার মেজার করে দেখা গেল তার বডি টেম্পারেচার 25। এখন আনুষঙ্গিক সবকিছু বলে দেওয়া হচ্ছে, আমাকে বলতে বললো যে এই মানুষটা আসলে কখন মারা গেছে। জীবিত অবস্থায় কি 25 ডিগ্রি ছিল? না, যখন পাওয়া গেছে, when found, যখন তাকে পাওয়া গেছে 5টার সময় পাওয়া গেছে, তখন যখন তার পাওয়া গেছে তখন রুমের টেম্পারেচার 20 ডিগ্রি, তার বডি টেম্পারেচার 25। ঠিক আছে? এখন আমাকে হিসাব করতে বলছে সে কতক্ষণ আগে মারা গেছে। ঠিক আছে? আমাকে এখানে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বলে দেওয়া আছে, এবং মানুষটাকে আমাকে কনসিডার করতে বলছে, মডেল করতে বলছে এভাবে, মানুষটাকে আমি ধরে নেব একটা 30 সেন্টিমিটার একটা ডায়ামিটার এবং 1.7 মিটার লং একটা সিলিন্ডার। এটা আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা বডিটাকে আমরা ধরে নিচ্ছি, যে একটা যে ডাইমেনশনটার জন্য 30 সেন্টিমিটার ডায়ামিটার এবং 1.7 মিটার লং সিলিন্ডার হিসেবে। এই হিসাবে যদি চিন্তা করি তাহলে এই মানুষটা কখন মারা গেছে এটা বের করতে হবে। এস্টিমেট দ্য টাইম অফ দ্য ডেথ অফ দ্যাট পারসন। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই হিউম্যান বডি যেটা মানুষটা আছে তার বডিটাকে আমরা একটা সিলিন্ডার হিসেবে কল্পনা করছি, এবং আমরা জানি যেটা কনসিডার দ্যাট দ্য পারসন ওয়াজ হেলদি, এটা যদি ধরে নেই, এবং বডি টেম্পারেচার ওয়াজ 37 ডিগ্রি সেন্টিগ্রেড when died। আমরা ধরে নিচ্ছি যে মানুষটা যখন জীবিত ছিল এবং সে হেলদি ছিল এবং তার টেম্পারেচার নরমালি, বডি টেম্পারেচার নরমাল যেটা থাকে একটা স্বাভাবিক মানুষের, তার 37, এটা আমরা জানি। এবং আমরা এটাও জানি মডেলিং এর জন্য যে সকল মানুষের বা আমরা একটা অ্যাভারেজ হিউম্যান বডির জন্য এর মধ্যে প্রায় 72% ওয়াটার থাকে বাই মাস। আমাদের বডি প্রায় 72% হচ্ছে মাস আর ওয়াটার। তো সেক্ষেত্রে এই পুরো সিলিন্ডারটা যেটা আমরা চিন্তা করছি তার প্রপার্টিস ওয়াটারের প্রপার্টিস হিসেবে আমরা কনসিডার করতে পারি। ওয়াটারের প্রপার্টিস, কারণ এটা 72% মতো তোমার হচ্ছে ওয়াটার। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা যদি এটাকে ওয়াটারের প্রপার্টিস গুলো চিন্তা করি, এবং কোন টেম্পারেচার আমরা ধরে নিচ্ছি যে যখন সে মারা যায় তখন তার টেম্পারেচার 37, আর এখন যখন পাওয়া যাচ্ছে তখন হচ্ছে 25। অ্যাভারেজ টেম্পারেচার ধরে নিলাম 31 অ্যাভারেজ টেম্পারেচার। 31 অ্যাভারেজ টেম্পারেচারের জন্য তার থার্মাল কন্ডাক্টিভিটি কত, কার ওয়াটারের থার্মাল কন্ডাক্টিভিটি কত। ঠিক আছে? এবং রো এর মান আমরা ওয়াটারের জন্য বের করতে পারি, সিপি ওয়াটারের জন্য। এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি অ্যাজাম্পশন হিসেবে, ওয়াটার হিসেবে ধরে নিচ্ছি। সো এখন আমরা অঙ্কটা করতে পারি, কারণ আমাদের আগের অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছিল স্টিল বল, তো সেখানে প্রপার্টিস দেওয়া ছিল, এখানে কিন্তু কোনো বলে দেয়নি যে কে। কিন্তু আমরা যেহেতু একটা হিউম্যান বডি, আমরা ধরে নিচ্ছি একটা হিউম্যান বডি নরমালি 72% যেহেতু ওয়াটার থাকে বাই ওয়েট, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াটারের প্রপার্টিস নিচ্ছি। সো এখন আমরা যদি এভারেজটা বাই করার কারণটা স্যার
হ্যাঁ বুঝি নাই। এভারেজের কারণটা স্যার অ্যাভারেজের কারণটা তো আমরা আসলে 37 ছিল, এটা তো স্বাভাবিক অবস্থায়, আর এখন পাচ্ছি 25। আমরা তো 37 তো আমরা ধরতে পারছি না, কারণ এটা তো 37 ওই সময়ের জন্য হিসাব করা যাচ্ছে না। আবার 25ও নিচ্ছে না, কারণ আমি তো জানি না যে সে কখন মারা গেছে, এই জন্য অ্যাভারেজ কর। ঠিক আছে, অ্যাভারেজ কর। অ্যাভারেজ করলে এখন আমরা এই যে 37, এখন আমরা অ্যাভারেজ করলাম, তাহলে এগুলো প্রপার্টি। তারপরে আমরা যেটা করলাম আগের মতো এলসি বের করলাম। এলসি বের করলাম মানে কি, সিস্টেম সেটা বের করে দেখলাম। সিলিন্ডার যেহেতু সিলিন্ডারের ভলিউম আমরা পাই আর স্কয়ার এল, আর সারফেস এরিয়া হবে টুয়াইস পাই আর এল ইন্টু 2 পাই আর স্কয়ার। তোমরা জানো এটা সারফেসের সিলিন্ডারে। তো সেক্ষেত্রে এখান থেকে এলসি পাওয়া যাচ্ছে 0.06, এবং বায়োট নাম্বার যদি আমরা বের করি তাহলে এইচ এলসি বাই কে, এবং যে যার মানটা আসছে 0.89। তার মানে 0.89 যদি হয় তার মানে এটা অবশ্যই 0.1 এর চেয়ে বড়, তার মানে এটা লাম্প না, তার মানে এটা লাম্প না। লাম্প যদি না হয় তাহলে আমরা এখানে তারপরে যদি বি বের করি, বি এর মান হচ্ছে এইচ এ বাই রো সিপি ভি, তো এটার মান আসছে 0.5, সরি 2.79 × 10⁻⁵। সো এখান থেকে আমরা যে আগের সূত্রের মতো যদি বসাই, আর একইভাবে সূত্র যদি বসাই, হ্যাঁ টেম্পারেচার এখন পাওয়া গেছে তার মানে 25 ডিগ্রি, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 20 ডিগ্রি, আর ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি এটা 37 ডিগ্রি, এবং এই বি এর মান আমরা বের করছি, টি আমরা বের করতে পারি ছোট হাতের টাইম। টাইমটা বের করে দেখা গেল অ্যারাউন্ড 12.2 আওয়ার্স। 12.2 আওয়ার্স, তার মানে অ্যাপ্রক্সিমেটলি যেটা বলা যেতে পারে সে বিকাল 5টার সময় যেহেতু তার বডি পাওয়া গেছে, তার মানে সকাল 5টায় সে মারা গেছে, সকাল 5টার সময় তার মারা গেছে। কিন্তু খেয়াল করে এখানে কথাটা, এটা কিন্তু আমরা এক্সাক্ট হবে না, কারণ কি আমাদের বায়োট নাম্বারটা এটা ইজ গ্রেটার দ্যান 0.1। তার মানে এইটা আমরা যেটা পাচ্ছি এটা অ্যাপ্রক্সিমেট, আমরা কিন্তু কোনো এক্সাক্ট সলিউশন পাচ্ছি না, এটা আমরা অ্যারাউন্ড বলেছি। ঠিক আছে, এই অঙ্কটা তুমি আরো অন্যভাবে করতে পারবে যদি তোমার এই বিভিন্ন কন্ডিশন আমরা আরো নেক্সট ক্লাসগুলোতে দেখবো। ঠিক আছে, সো আমরা যেহেতু এটা বায়োট নাম্বার স্যার 0.1 এর বেশি, তাহলে স্যার এটার যে টেম্পারেচার সব পয়েন্টে সেম থাকবে না স্যার। বুঝি আরেকবার একটু সরি স্যার এটা তো স্যার বায়োট নাম্বারের হ্যাঁ 0.1 এর বেশি। বেশি, হ্যাঁ। এই জন্য স্যার ওই এটা টেম্পারেচারটা স্যার বডির সব প্রত্যেকটা পয়েন্টে তো স্যার সেম থাকবে না তাহলে। হ্যাঁ সেটা অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। এই জন্য আমরা অ্যাপ্রক্সিমেট বলেছি এখানে। তো যখন কোনো পুলিশের যখন ইয়ে হয়, ফরেন্সিক যখন কোনো ইয়ে হয়, তখন কিন্তু তারা অনেকটা এই ধরনের একটা ক্যালকুলেশন করে। হ্যাঁ, তাদের সূত্র দেওয়া আছে বা তারা হিসাব করে বলে দেয় যে এটা অ্যাপ্রক্সিমেটলি ডেড বডিটা যেহেতু পাওয়া গেছে এত আগে মারা গেছে, 3 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা হোয়াটএভার। ঠিক আছে, এভারেজ না করলে তো স্যার প্রবলেম নেই, যদি স্যার 37। হ্যাঁ হ্যাঁ, না এভারেজ না করলে 37 দিয়ে করলে প্রপার্টিজ গুলো চেঞ্জ হবে, প্রপার্টিজ গুলো চেঞ্জ হলে এটা তোমার এই মানটাও চেঞ্জ হবে। তাহলে স্যার এভারেজটা করা হচ্ছে কারণ এখানে মানে লাম্প নাকি এটা বোঝার জন্য? হ্যাঁ, আমরা এভারেজটা করা হচ্ছে কারণ কি আমি তো এই 25 এ যে মারা গেছে বা টেম্পারেচার তখন তো মারা গেছে তা তো না, আবার যে 37 যখন 37 ছিল তখন তো আমি ধরছি না, এই জন্য অ্যাপ্রক্সিমেট একটা এভারেজ টেম্পারেচার। তাহলে এটা আমরা আগে ডিসাইড করছি মানে পরে মানে বায়োট নাম্বারটা বের বায়োট করলাম। নাম্বারটা আমরা তো হিসাব করছি, বায়োট নাম্বারে তো এখানে তোমার কোনো টেম্পারেচারের কোনো হিসাব নেই, যেখানে আমরা থার্মাল কন্ডাক্টিভিটি যেটা আসছে সেটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ, ওই টেম্পারেচার। আর এই আমরা এভারেজ টেম্পারেচার কোথায় ইউজ করছি তাহলে স্যার, কোন পয়েন্টে? এখানে কোন পয়েন্ট? এখানে শুধু এই যে কে এর মানটা হিসাব করছো আর এই বি এর জন্য হিসাব করছো না, পুরোটা বি এর জন্য। মানে স্যার আমরা ওই এভারেজ টেম্পারেচারের জন্য কে এর মানটা কাউন্ট করছি, দেন হ্যাঁ। এটা ইউজ করছি। হ্যাঁ, এটা ইউজ করেছি। আর এখানে তোমার এই যে রো ইউজ করেছো, এখানে এই যে সিপি ইউজ করেছো। কে রো আর সিপি এর ভ্যালুগুলো কি 31 ডিগ্রি সেলসিয়াস এর জন্য আসছে? হ্যাঁ এটা হ্যাঁ 31 এর জন্য আসছে। তার এটা কি ওয়াটার, যেহেতু 72% ওয়াটার থাকে এই জন্য আমরা ওয়াটারটা ধরবো। হ্যাঁ দেবে, হ্যাঁ হ্যাঁ আমরা এটা ধরে নিচ্ছি। তুমি ওয়াটার না ধরে তুমি আরো প্র্যাকটিক্যাল যদি ওরিয়েন্টেড কোনো কিছু ইনফরমেশন থাকে তাহলে সেইভাবে তুমি বের করতে পারো যে প্রপার্টিজ কি হবে। হ্যাঁ, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট অঙ্ক বোঝানোর জন্য আমরা বলছি যেটা যেহেতু 72% আমরা ধরে নিচ্ছি এটা। আমরা এই ধরনের আরো কিছু অঙ্ক করবো, যেমন মনে করো তোমাকে একটা ফ্রুট দেওয়া হলো, একটা ফ্রুট দেওয়া হলো, শুধু একটা ফ্রুটের জায়গায় দেখা যাচ্ছে ব্যাকসাইড ফ্রুটের ক্ষেত্রে কন্টেন্টটা হচ্ছে আসলে ওয়াটার, বেশিরভাগ কন্টেন্টটা হচ্ছে ওয়াটার, তার মধ্যে আরো বেশি যেগুলো থাকে সেগুলো হচ্ছে সামান্য পরিমাণ, যার কারণে টেস্ট ফ্লেভার এটা সেটা আসে, কালার আসে, এটা আসে সেটা আসে, কিন্তু মেন কন্টেন্টটা কিন্তু করছি কারণ হচ্ছে আমার পাইসি 25 আর নরমাল ডিগ্রি 37, এখন মারা গেছে দুইটার মাঝখানে। হ্যাঁ হ্যাঁ এটা এভারেজ অবশ্যই, এটা এভারেজ অবশ্যই। ঠিক আছে, আর কোথাও ইউজ হয় না এই টেম্পারেচারটা ফর্মুলা? না এখানে এই অঙ্কে আর কোথাও নেই, নিচের স্লাইডটাতে কি শুধু প্রপার্টিজ, শুধু প্রপার্টিজ। ঠিক আছে, লাস্টের স্লাইডটা। ঠিক আছে। সো এখানে তোমার এই যে 43.860 এটা তোমার আসছে এই টেম্পারেচার, এটা কি বলে টাইম। ক্লিয়ার এতটুকু? জি স্যার। সো আমরা নেক্সট ক্লাসে এটার আরো ডিটেইলস দেখব। আমরা এখানে আজকে যেটা দেখলাম মেইনলি সেটা হচ্ছে যে আমরা লাম্প সিস্টেমটা মেইনলি বললাম,
এবং সেক্ষেত্রে লাম্পের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো বললাম, ডায়োড নাম্বার ইস্যুটা বললাম, এবং আমরা কিভাবে করতে হয়। আমরা নেক্সট ক্লাসে আরো এক্সাক্ট সলিউশন যেটা কিভাবে বের করতে হয় সেটা দেখব। ঠিক আছে, এক্সাক্ট সলিউশন আমরা যেটা সেটা বের করতে চেষ্টা করব, যে একেবারে মানে আমার যেহেতু ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন থাকবে, তার মানে আমার এরকম অ্যাপ্রক্সিমেট দিয়ে চলবে না এটা। হ্যাঁ, এরকম হয়তো এটা 5 PM এর জায়গায় যদি AM এর জায়গায় যদি 6 PM হয়, হ্যাঁ, এই অ্যানালাইসিসে হয়তো খুব একটা সমস্যা হবে না। কিন্তু আমার যখন ম্যানুফ্যাকচারিং প্রসেসে বা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে 10 মিনিটও যদি চেঞ্জ হয়, দেখা যাবে যে অনেক সমস্যা হয়ে যাবে। আমাদের এই ক্ষেত্রে এক্সাক্ট সলিউশন আমাদের বের করতে হবে বা কাছাকাছি যাবে। ঠিক আছে, জি স্যার। ওকে। সো